আচ্ছা, একটা খুব চেনা সামাজিক ছবি দিয়ে শুরু করা যাক। ধরুন বিয়ের কথাবার্তা চলছে আর পরিবার থেকে বলা হচ্ছে যে মেয়েকে এখন আলাদা করে দীক্ষা দেওয়ানোর কী দরকার। বিয়ের পর স্বামী যে গুরুর দীক্ষিত হবে, মেয়েও তো সেই পথে চলবে। হ্যাঁ, এটা তো আমাদের সমাজে খুব সাধারণ একটা কথা। একদম। আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই ট্যাবুটা নিয়েই কথা বলবো। ডক্টর রাজেশ চৌধুরীর একটা দারুণ প্রবন্ধ আমাদের হাতে এসেছে। এই লেখাটায় পুরো বিয়ের আগে দীক্ষার বিষয়টাকে একটা নতুন সাইকোলজিক্যাল দিক থেকে দেখা হয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই একটা মস্ত বড় ভুল ধারণা কাজ করে সবার মধ্যে। পরিবারগুলো ভাবে স্বামী আর স্ত্রী আলাদা গুরুর দীক্ষিত হলে বুঝি সংসারে অশান্তি হবে। আচ্ছা। তারা ভাবে সংসার টিকবে না। কিন্তু বাস্তবে সংসার ভাঙার কারণগুলোর থেকে যদি আমরা তাকাই, দেখা যাবে এর সাথে গুরুর আসলে কোনো সম্পর্কই নেই। তাই তো। মূল সমস্যাটা হলো ওই বোঝাপড়ার অভাব আর নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারা। ঠিক। আর এই বোঝাপড়ার অভাবটা কোথা থেকে আসে? ওই লেখায় একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট আছে। অল্প বয়সে জীবনসঙ্গী নির্বাচনের মাপকাঠিটাই ভুল থাকে। ঠিক বলেছেন। ধরুন হিন্দি সিনেমার রোম্যান্টিক কাহিনী দেখে বা ওই পেশি ফুলিয়ে স্কিন টাইট গেঞ্জি আর দামি বাইক চালানো দেখেই অনেকে ভবিষ্যতের স্বামী নির্বাচন করে ফেলে। বাস্তবের কঠিন ঝড়ের মোকাবিলা করার জন্য যেন একটা ইনস্টাগ্রাম ফিল্টারের উপর ভরসা করা। আর ঝড়ের সময় তো ভাই ফিল্টার কাজ করবে না। একদমই তাই। রোম্যান্টিক প্রেমের ফ্যান্টাসি আর প্রতিদিনের বাস্তব সংসার করা যে কতটা আলাদা, সেটা ওই আবেগী বয়সে বোঝা যায় না। বয়ঃসন্ধির সময় ইমোশনগুলো খুব তীব্র থাকে। হ্যাঁ, বায়োলজিক্যাল ইম্পালসগুলোও তো থাকে। ঠিক। এই অবাস্তব প্রত্যাশার হাত থেকে বাঁচতে হলে সঠিক জীবনমুখী শিক্ষার প্রয়োজন হয়, যেটা কিন্তু আমাদের ওই প্রথাগত স্কুল বা কলেজের সিলেবাসে থাকে না। এখানেই প্রবন্ধ অনুযায়ী শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার জীবন দর্শনের মতো বিষয়গুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে। তার এই যে ১২ বছর বয়সে দীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে, এটা আসলে কোনো সাধারণ ধর্মীয় আচার নয়। না, একেবারেই না। এটা যেন একটা সাইকোলজিক্যাল অ্যাঙ্কার, একটা মানসিক বর্ম তৈরি করে দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বর্মটা কাজ করে কিভাবে? একটা টিনেজার মেয়ের জীবনে এর প্র্যাকটিক্যাল প্রয়োগটা ঠিক কি? দেখুন, দীক্ষা মূলত একটা সুনির্দিষ্ট মরাল কম্পাস বা নৈতিক দিক নির্দেশনা তৈরি করে। যখন একটা মেয়ে চরম প্রতিকূল পরিবেশে পড়ে, চারপাশের পরিস্থিতি যখন একদম হাতের বাইরে চলে যায়, তখন কি হয়? তখন সে একা ভেবে হতাশ হয়ে পড়ে না, কারণ তার ভেতরে একটা আদর্শ কাজ করে যা তাকে স্থির থাকতে শেখায়। আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার বদলে সে পরিস্থিতিটাকে লজিক্যালি বিশ্লেষণ করতে শেখে। ও আচ্ছা, অর্থাৎ মাঝ সমুদ্রে কাউকে বিনা প্রস্তুতিতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার বদলে তাকে আগেই সাঁতারটা শিখিয়ে দেওয়া হচ্ছে। একদম দারুণ একটা তুলনা দিয়েছেন। আর শুধু সাঁতার না, এটা যেন তাকে একটা মানসিক লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া, যাতে সে সংসার সমুদ্রে হাবুডুবু খাওয়ার বদলে নিজেই নিজেকে ভাসিয়ে রাখতে পারে। ঠিক। আর এই স্বাবলম্বী হওয়ার প্রসঙ্গ থেকেই সমাজের আর একটা বড় ধারণার মুখোমুখি হওয়া যায়। যুগ যুগ ধরে বলা হয় একজন নারীর জীবনে স্বামী নাকি একমাত্র গুরু। হ্যাঁ, এটা তো আমরা সবসময় শুনি। কিন্তু এই ধারণারও ব্যবচ্ছেদ করা হয়েছে আজকের লেখায়। যে পুরুষ নিজেই অন্ধকার বা প্রবৃত্তির অধীন, যার নিজের জীবনেরই কোনো আদর্শকেন্দ্রিক দিক নির্দেশনা নেই, সে কখনো গুরু হতে পারে না। এটা তো খুব সোজা হিসেব। যে মানুষটি নিজেই নিজের জীবনের পথ হারিয়েছে, সে কি করে অন্যের পথ প্রদর্শক হবে? হ্যাঁ। একজন অন্ধ কি আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে? বরং এটা তো দুজনেরই পতন ডেকে আনবে। ঠিক তাই। গুরু শব্দটার অর্থই হল যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন, জীবন চলার কায়দা শেখান। স্বামী আর স্ত্রী ভিন্ন গুরুর অনুসারী হলেও যদি তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, তবে কোনো সমস্যাই নেই। তারা একে অপরের পরিপূরক হতে পারে। একদম। স্বামী একজন অভিভাবক হতে পারেন, শ্রদ্ধার পাত্র হতে পারেন, কিন্তু গুরু হওয়ার জন্য যে প্রজ্ঞা বা জ্ঞানের প্রয়োজন, সেটা কেবল স্বামী হওয়ার সুবাদেই পাওয়া যায় না। বুঝতে পারছি। তাই নিজের ভালো-মন্দ বোঝার জন্য সঠিক আদর্শের সাথে যুক্ত হওয়াটা অত্যন্ত জরুরি। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় আনি, এই ডিপ ড্রাইভটি সবার জন্য ভীষণ প্রাসঙ্গিক হওয়ার কারণ হল এটা কেবল আধ্যাত্মিকতার গণ্ডিতে আটকে নেই। না, একদমই না। এটা ভবিষ্যৎ প্রজন্মকে মানসিকভাবে স্বাবলম্বী আর সুরক্ষিত করার একটা দারুণ গাইডলাইন,
বাইরের কোনো কিছুর উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে নিজের ভেতরের মানসিক শক্তিটাকে জাগিয়ে তোলার কথা বলছে এই প্রবন্ধটি। আর এই মানসিক প্রস্তুতিটা কিন্তু বিয়ের আগে থেকেই শুরু হওয়া দরকার, বিয়ের পরে স্বামীর পরিচয় নয়। একদম সঠিক কথা। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। যদি আধ্যাত্মিক বা আদর্শিক নির্ভরতা একজন নারীকে নিজের পায়ে দাঁড়াতে এবং চরম প্রতিকূলতায় টিকে থাকতে এতটা সাহায্য করে, তবে সমাজের কি উচিত নয় মেয়েদের কেবল একটি সুপাত্রের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হওয়ার বদলে তাদের নিজেদেরকেই মানসিকভাবে সুযোগ্য ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার দিকে বেশি নজর দেওয়া? হ্যাঁ, এটা সত্যিই খুব গভীর একটা প্রশ্ন। ভেবে দেখার মতোই একটা বিষয়।